আজকের আলোচনা এমন একজনকে নিয়ে যিনি শুধু গত এক দশক নয়, বলতে গেলে প্রায় ২ দশক ধরে ভারতের রাজনৈতিক আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছেন, নরেন্দ্র মোদী। একদম। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো তার ওয়াডনগরের চায়ের দোকান থেকে শুরু করে ধরুন দিল্লির প্রধানমন্ত্রিত্বের ৩য় মেয়াদ পর্যন্ত এক বিশাল যাত্রাপথ তুলে ধরে। হুম। আমাদের উদ্দেশ্যটা কিন্তু শুধু ঘটনাগুলো পরপর সাজানো নয়, বরং এই উত্থানের পেছনের কৌশল, বাঁকবদল আর তাৎপর্যগুলো একটু খুঁজে বের করা। চলুন তাহলে এই দীর্ঘযাত্রার গভীরে প্রবেশ করা যাক। চলুন। তো গল্পের শুরুটা আমাদের সবারই প্রায় জানা। গুজরাটের মেহসানা জেলার ওয়াডনগর, ১৯৫০ সাল। দামোদর দাস মোদী আর হীরাবেন মোদীর সন্তান। হ্যাঁ। বাবার সাথে রেল স্টেশনে চা বিক্রিতে সাহায্য করার ছবিটা তার রাজনৈতিক পরিচয়ের একটা বড় অংশ হয়ে গেছে। কিন্তু এই পরিচিত গল্পের আড়ালে আর কি আছে? তাই এই পরিচয়ের কথা বলেন, যা তাকে সাধারণ মানুষের সাথে জুড়তে একাত্ম হতে সাহায্য করে। ঠিক। তবে সূত্রগুলো বলছে ছোটবেলা থেকেই তার মধ্যে কিছু লক্ষণীয় বৈশিষ্ট্য ছিল, যেমন স্কুলে বিতর্কে অংশ নেওয়া বা ধরুন ন্যাশনাল ক্যাডেট কোর এনসিসিতে বেশ সক্রিয় থাকা। আচ্ছা। এগুলো হয়তো ছোট ছোট ঘটনা, কিন্তু এখান থেকেই তার মধ্যে এক ধরনের শৃঙ্খলা আর জনসম্মুখে কথা বলার আত্মবিশ্বাস তৈরি হতে শুরু করে। কিন্তু আমার কাছে সবচেয়ে অবাক লাগে তার জীবনের পরের অধ্যায়টা। হাই স্কুল শেষ করেই হুট করে প্রায় ২ বছরের জন্য ভারত ভ্রমণে বেরিয়ে পড়া। হ্যাঁ, এটা একটা দারুণ পয়েন্ট। এটা তো সাধারণ কোনো পর্যটন ছিল না। তিনি রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে হিমালয়ের বিভিন্ন আশ্রমে ঘুরে বেরিয়েছেন। রাজনীতির এই জটিল জগতে প্রবেশের আগে এই আধ্যাত্মিক পর্যায়টা তার জীবনে কি প্রভাব ফেলেছিল বলে আপনার মনে হয়? এক ধরনের আত্মানুসন্ধান। এই সময়টা তাকে শুধু ভারতকেই নয়, সম্ভবত নিজেকেও নতুনভাবে চিনতে সাহায্য করেছিল। আর এই অভিজ্ঞতার পরেই কিন্তু তিনি গুজরাটে ফিরে আসেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর সাথে যুক্ত হন। আর এই সিদ্ধান্তই তার জীবনের মোড় ঘুরিয়ে নেয়। একদম। আধ্যাত্মিক শৃঙ্খলা আর সংঘের সাংগঠনিক কাঠামোর এই যে একটা মেলবন্ধন, এটা তার ব্যক্তিত্বকে এক বিশেষ রূপ দিয়েছিল, যা তার পরবর্তী রাজনৈতিক জীবনে আমরা বারবার দেখতে পাই। তাহলে আরএসএসই তার সাংগঠনিক জীবনের হাতেখড়ি, একজন প্রচারক বা সার্বক্ষণিক কর্মী হিসাবে তার যাত্রা শুরু। কিন্তু একজন সাধারণ কর্মী থেকে তিনি বিজেপির শীর্ষ নেতৃত্বে পৌঁছালেন কিভাবে? এখানে তার আসল দক্ষতার পরিচয়টা মেলে। তিনি শুধু একজন কর্মী ছিলেন না, ছিলেন একজন অসাধারণ সংগঠক বা বলা যেতে পারে স্ট্র্যাটেজিস্ট। আচ্ছা। ৮০-র দশকে যখন আরএসএসটাকে ভারতীয় জনতা পার্টি বা বিজেপিতে কাজ করার দায়িত্ব দেয়, তখন থেকেই তার এই প্রতিভাটা প্রকাশ পেতে থাকে। যেমন ধরুন ১৯৮৭ সালের আমেদাবাদ পৌরসভা নির্বাচনে বিজেপির জয়ের পেছনে তার কৌশল বেশ কাজে দিয়েছিল। তিনি দেখিয়েছিলেন কিভাবে বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করতে হয়। ঠিক তাই। হ্যাঁ। আর ওই যে ১৯৯০ সালে লালকৃষ্ণ আদভানির সেই বিখ্যাত অযোধ্যা রথযাত্রা, সেই যাত্রার গুজরাট পর্বের পুরো ব্যবস্থাপনার দায়িত্বে তো তিনি ছিলেন। একদম। ওটা তো শুধুমাত্র একটা রাজনৈতিক কর্মসূচি ছিল না, ওটা ছিল দেশজুড়ে একটা আবেগ তৈরির চেষ্টা। এই ধরনের বড় মাপের ইভেন্ট আয়োজন করার অভিজ্ঞতা নিশ্চয়ই তাকে অনেক সাহায্য করেছিল। অবশ্যই। এই ঘটনাগুলো তাকে দলের ভেতরে একজন নির্ভরযোগ্য সংগঠক হিসেবে প্রতিষ্ঠা করে। তিনি বছরের পর বছর ধরে পর্দার আড়ালে থেকে গুজরাটের বিজেপির ভিত্তি মজবুত করেছেন। তাই ২০০১ সালে যখন তৎকালীন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলকে নিয়ে দলের ভেতরে অসন্তোষ তৈরি হলো এবং ওই বিধ্বংসী ভুজ ভূমিকম্পের পর রাজ্যে একটা নেতৃত্বের সংকট দেখা দিল, তখন দল তার উপরে আস্থা রেখেছিল। আর এটাই ছিল তার জাতীয় রাজনীতিতে উঠে আসার প্রথম বড় ধাপ। ঠিক। আর এখান থেকেই শুরু হলো তার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একই সাথে বিতর্কিত অধ্যায়, গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তার ১৩ বছরের কার্যকাল। তিনি যখন দায়িত্ব নিলেন, রাজ্য তখন ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রথম পদক্ষেপগুলোই কিন্তু বেশ দেখার মতো ছিল। তিনি সোজা চলে গেলেন পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারের দিকে। ২৪ ঘন্টা বিদ্যুৎ, মসৃণ রাস্তা, সেচ ব্যবস্থা। আর তার সময়ে গুজরাট একটা বড় বিনিয়োগের কেন্দ্রে পরিণত হয়। হ্যাঁ, এই মডেলকেই পরে গুজরাট মডেল হিসেবে তুলে ধরা হয়। কিন্তু মজার বিষয় হলো, আমাদের সূত্রগুলো বলছে এটা শুধু রাজ্যের উন্নয়ন ছিল না, এটা ছিল জাতীয় স্তরে নিজেকে একজন কর্মঠ বা ডুয়ার নেতা হিসেবে প্রতিষ্ঠা করার একটা সচেতন কৌশল, যা সেই সময়ের জাতীয় রাজনীতির থেকে বেশ ভিন্ন ছিল। একদম।
কিন্তু এই উন্নয়নের মডেলের পাশেই রয়েছে ২০০২ সালের গুজরাট দাঙ্গার মতো এক কালো অধ্যায়। এই ঘটনা তো তার রাজনৈতিক পরিচয়কে একেবারে বদলে দিয়েছিল। নিঃসন্দেহে এই ঘটনা তার রাজনৈতিক জীবনে এক দীর্ঘ ছায়া ফেলে। তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে, যা তিনি বরাবর অস্বীকার করেছেন। তবে হ্যাঁ, আমাদের সূত্র অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্ট দ্বারা নিযুক্ত স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি ২০১৩ সালে জানায় যে তার বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি। রাইট, আমাদের কোনো পক্ষ না নিয়েই এই তথ্যটা উল্লেখ করতে হবে। হ্যাঁ, কারণ এই বিতর্ক তার যাত্রার এক অবিচ্ছেদ্য অংশ। এই দাঙ্গার পর যেমন একদিকে তার কঠোর সমালোচক তৈরি হয়, তেমনি অন্যদিকে হিন্দুত্ববাদী রাজনীতির একজন শক্তিশালী মুখ হিসেবেও তার উত্থান ঘটে। তার মানে গুজরাটের এই সময়টা ছিল একদিকে উন্নয়ন আর অন্যদিকে বিতর্ক, এই দুইয়ের এক জটিল মিশ্রণ। ঠিক। আর এই মিশ্রণটাই তাকে ২০১৩ সালে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে আনে। কিন্তু রাজ্যের রাজনীতি আর দেশের রাজনীতি তো এক নয়। ২০১৪ সালে যখন তিনি প্রধানমন্ত্রী হলেন, তখন তার সামনে চ্যালেঞ্জগুলো কী ছিল? চ্যালেঞ্জ ছিল বিশাল। এক দশক ধরে চলা জোট সরকারের পর মানুষ একটা স্থিতিশীল এবং শক্তিশালী সরকার চাইছিল। মোদি আচ্ছে দিনের প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন। তার প্রথম কার্যকাল মানে ২০১৪ থেকে ২০১৯ ছিল মূলত বড় মাপের সামাজিক প্রকল্প আর কিছু যুগগাড়ি অর্থনৈতিক সিদ্ধান্তের সময়। যেমন একদিকে স্বচ্ছ ভারত মিশন, উজ্জ্বলা যোজনার মতো প্রকল্প দিয়ে তিনি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ছাপ ফেলার চেষ্টা করেছেন। অন্যদিকে জনধন যোজনার মাধ্যমে কোটি কোটি মানুষকে ব্যাংকিং ব্যবস্থার আওতায় এনেছেন। কিন্তু এই সময় তো দুটো বড় অর্থনৈতিক শক আসে। ২০১৬ সালের নোট বাতিল বা ডিমনিটাইজেশন আর ২০১৭ সালে জিএসটি বাস্তবায়ন। এর পেছনের যুক্তিটা কি ছিল? হ্যাঁ, এই দুটো সিদ্ধান্ত নিয়ে প্রচুর বিতর্ক আছে। নোট বাতিলের পেছনে সরকারের ঘোষিত উদ্দেশ্য ছিল কালো টাকা, দুর্নীতি আর জাল নোটের কারবার বন্ধ করা। আর জিএসটির লক্ষ্য ছিল এক দেশ এক কর ব্যবস্থা চালু করে দেশের কর কাঠামোকে সরল করা। দুটোই মহৎ উদ্দেশ্য, কিন্তু সূত্রগুলো বলছে এগুলোর বাস্তবায়ন ছিল অত্যন্ত জটিল, যার ফলে অর্থনীতিতে বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে একটা বড় ধাক্কা লেগেছিল। ঠিক। এর পাশাপাশি ২০১৬ সালের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের মতো সিদ্ধান্ত তার শক্তিশালী নেতার ভাবমূর্তিকে আরও মজবুত করে। এরপর ২০১৯-এ তিনি আরও বড় জনাদেশ নিয়ে ক্ষমতায় ফিরলেন। তার দ্বিতীয় কার্যকাল অর্থাৎ ২০১৯ থেকে ২০২৪ তো বেশ কিছু ঐতিহাসিক কিন্তু বিতর্কিত সিদ্ধান্তের সাক্ষী। একদম। এই মেয়াদে নেওয়া সিদ্ধান্তগুলো ছিল আরও বেশি মতাদর্শ ভিত্তিক। যেমন ধরুন, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে রাজ্যের বিশেষ মর্যাদা তুলে নেওয়া। এরপর নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ জানিয়ে দেশজুড়ে ব্যাপক আন্দোলন হয় এবং অযোধ্যায় রাম মন্দির নির্মাণে সুপ্রিম কোর্টের রায়ের পর দ্রুত গতিতে কাজ এগিয়ে নিয়ে যাওয়া। এই সিদ্ধান্তগুলো তো বিজেপির মূল এজেন্ডার অংশ ছিল। হ্যাঁ, এবং তার সমর্থকদের কাছে এগুলো ছিল যুগান্তকারী পদক্ষেপ। এই মেয়াদেই তো বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারী আঘাত হানে। এত বড় একটা সংকট তার সরকার কিভাবে সামাল দিল? কোভিড ছিল তার দ্বিতীয় মেয়াদের সবচেয়ে বড় পরীক্ষা। প্রথমে দেশব্যাপী কঠোর লকডাউন আর পরে বিশ্বের অন্যতম বৃহৎ টিকাকরণ অভিযান পরিচালনা করা হয়। এই সময়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশংসা এবং সমালোচনা দুটোই আছে। সেটা তো বটেই। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ করে কোয়াড জোটকে শক্তিশালী করার মাধ্যমে ইন্ডো প্যাসিফিক অঞ্চলে ভারতের প্রভাব বাড়াতে তার ভূমিকা ছিল বেশ লক্ষণীয়। আর এখন ২০২৪ থেকে শুরু হয়েছে তার তৃতীয় কার্যকাল। এবার তো তিনি জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন। তার লক্ষ্য হিসেবে বিকশিত ভারত ২০৪৭-এর কথা বলা হচ্ছে। এর মানে কি? বিকশিত ভারত ২০৪৭ হল ভারতের স্বাধীনতার শতবর্ষে মানে ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যমাত্রা। আচ্ছা। এর জন্য এখন পরিকাঠামো, সেমিকন্ডাক্টর চিপ তৈরি এবং পুনরুদ্ধারযোগ্য শক্তির মতো ভবিষ্যতের প্রযুক্তিগুলোর উপর জোর দেওয়া হচ্ছে। জোট সরকারের বাস্তবতায় এই লক্ষ্য পূরণ করাটা তার জন্য একটা নতুন চ্যালেঞ্জ হবে। তা তো বটেই। আচ্ছা, এতক্ষণ তো আমরা তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কথা বললাম, কিন্তু ব্যক্তি নরেন্দ্র মোদী কেমন? তার ব্যক্তিত্ব বা জীবনশৈলী সম্পর্কে আমাদের সূত্রগুলো কি বলছে?
রাজনীতির বাইরে তার জীবনযাত্রা বেশ কঠোর এবং শৃঙ্খলাবদ্ধ। মানে শোনা যায় তিনি খুব ভোরে ওঠেন, নিয়মিত যোগব্যায়াম করেন এবং দিনে অনেক ঘন্টা কাজ করেন। আর তার যোগাযোগ দক্ষতা? ওহ, সেটা অসাধারণ, বিশেষ করে তার ভাষণ দেওয়ার ক্ষমতা। তিনি জানেন কিভাবে সরাসরি জনগণের সাথে সংযোগ স্থাপন করতে হয়। এই ব্যক্তিগত শৃঙ্খলা এবং কৌশলগত চিন্তাভাবনা তার রাজনৈতিক সাফল্যের অন্যতম চাবিকাঠি। তার এই কাজের স্বীকৃতি তো আন্তর্জাতিক স্তরেও মিলেছে। সৌদি আরবের সর্বোচ্চ নাগরিক সম্মান থেকে শুরু করে জাতিসংঘের চ্যাম্পিয়ন্স অব দি আর্থ অ্যাওয়ার্ড, এই পুরস্কারগুলো কি বার্তা দেয়? এই পুরস্কারগুলো দেখায় যে বিশ্বমঞ্চে ভারতের এবং তার নিজের ভাবমূর্তি তৈরিতে তিনি বেশ সচেতন। যেমন স্বচ্ছ ভারত মিশনের জন্য বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড পাওয়াটা, এটা পরিবেশ ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে তার সরকারের কাজকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। ঠিক। এর পাশাপাশি তিনি একজন লেখকও। জ্যোতিপুঞ্জ বা জলবায়ু পরিবর্তন নিয়ে লেখা কনভিনিয়েন্ট অ্যাকশনের মতো বইগুলো তার ব্যক্তিত্বের অন্য একটি দিক তুলে ধরে। তাহলে এই পুরো আলোচনাকে যদি আমরা একটু গুছিয়ে আনি, মূল বিষয়টা কি দাঁড়ায়? আমরা দেখলাম কিভাবে ভোটনগরের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা এক তরুণ আধ্যাত্মিক খোঁজের পর আরএসএসের মতো এক বিশাল সংগঠনের সিঁড়ি বেয়ে প্রথমে রাজ্যের এবং পরে দেশের শীর্ষ নেতৃত্বে পৌঁছেছেন। ঠিক তাই, এই যাত্রাটা একবিংশ শতাব্দীর ভারতের এক অসাধারণ রাজনৈতিক উত্থানের ছবি। এর পেছনে শুধু ভাগ্য নয়, রয়েছে নির্দিষ্ট কিছু উপাদান। কি কি? প্রথমত, উন্নয়নের এক বিশেষ মডেল, যা গুজরাট মডেল নামে পরিচিতি পায়। দ্বিতীয়ত, আরএসএস থেকে পাওয়া শক্তিশালী সাংগঠনিক দক্ষতা। এবং তৃতীয়ত, এক স্বতন্ত্র নেতৃত্বের শৈলী, যা একদিকে যেমন বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছে, তেমনি অন্যদিকে তীব্র বিতর্কেরও জন্ম দিয়েছে। অর্থাৎ তার রাজনৈতিক জীবন প্রমাণ করে যে কিভাবে কৌশল, ধারাবাহিকতা এবং জনগণের আবেগকে বোঝার ক্ষমতা একজন নেতাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। এক কথাই হ্যাঁ। এই আলোচনা থেকে একটা প্রশ্ন মাথায় আসছে, যা আমাদের শ্রোতাদের ভাবার জন্য ছেড়ে দেয়া যেতে পারে। স্থানীয় স্তরে সংগঠন তৈরি থেকে শুরু করে বিশ্বমঞ্চে নেতৃত্ব দান পর্যন্ত নরেন্দ্র মোদীর এই যে দীর্ঘযাত্রা, এটা একবিংশ শতাব্দীতে রাজনৈতিক নেতৃত্ব এবং ভাবমূর্তি তৈরির কৌশল সম্পর্কে আমাদের নতুন কি শেখায়?